প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপির ভিতরে বিদ্রোহের সুর বেজে উঠেছে এবং বিএনপির যারা ত্যাগী নেতা, যারা জুলাই গণঅভ্যুত্থানের সময়ে এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে নির্বাচনের ডামাডোল যখন বেজে উঠেছে, সেই সময়ে বিএনপির যারা অলিগার্ক ছিল, যারা বিএনপির পক্ষে সমস্ত বয়ান উৎপাদন করেছে, তাদের রাজনৈতিক বয়ান উৎপাদন করেছে, তাদের সাংস্কৃতিক বয়ান উৎপাদন করেছে, তাদের অর্থনৈতিক বয়ান উৎপাদন করেছে, এই মানুষগুলোর ভিতরে সম্প্রতি বেশ উদ্বেগ, উৎকণ্ঠা এবং বিদ্রোহের একটা আলামত দেখা যাচ্ছে। এটা নিঃসন্দেহে বিএনপির জন্য অশনি সংকেত। আমরা বারবার বিএনপিকে সতর্ক করে আসছি, বিএনপি কিন্তু মোটেই আমাদের শত্রু নয়। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে এবং বিগত 17 বছর যখন বিএনপি এবং জামাত শেখ হাসিনার স্বৈরা শাসনের জাতাকলে পিষ্ট হয়েছে এবং অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করেছে, তারা যে জুলুমের শিকার হয়েছে, এই জুলুমের কারণে বিএনপি এবং জামাত উভয়ের প্রতি আমাদের একটা সফট কর্নার তৈরি হয়েছিল। কিন্তু সেই বিএনপি নির্বাচনের পরে জয়লাভ করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরে তারা মনে হচ্ছে শেখ হাসিনা তো আর কি রকম গতিতে স্বৈরাচারের পথে হেঁটেছিল, তার থেকেও মনে হচ্ছে বেশ কয়েক গুণ গতি সম্পূর্ণ হয়ে এবং দুর্বার গতিতে তারা একনায়কতন্ত্রের দিকে, স্বৈরাতন্ত্রের দিকে তারা এগিয়ে যাচ্ছে। আর এটি আজ করতে পারেন যারা রাষ্ট্রবিজ্ঞানী, যারা রাষ্ট্র বিশ্লেষক, যারা রাজনীতি বিশ্লেষক, তারা বুঝতে পারেন। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার আদর্শে এখন আর বিশ্বাস করে না, তারা সেই চিন্তা চেতনা লালন করে না। এই বিএনপির ভিতরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, পতিত স্বৈরাচারের সকল সেগমেন্ট বিএনপির ভিতরে এসে ভর করেছে। তারই ধারাবাহিকতায় বিএনপি ক্ষমতায় আসার মাত্র 15 দিন হলো ক্ষমতায় আসছে। আজ আমি যখন এই ভিডিও করছি, তারা মন্ত্রী পরিষদ গঠন করেছে, সরকার গঠন করেছে। এই সরকার গঠন হবার পরে অন্তত 50টি লাশ তারা উপহার দিয়েছে। 50টি, আমি দিয়ে দিচ্ছি রেকর্ড। আর ধর্ষণের কথা তো বলবোই না। কখনো দাদির কাছ থেকে নাতিকে কেড়ে নিয়ে ধর্ষণ করা হয়েছে, বাবার কাছ থেকে মেয়েকে কেড়ে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এরকম অহরহ ঘটনা আমাদের চোখের সামনে ভাসছে। আর চাঁদাবাজি, ছিনতাই, দুর্নীতি, লুটপাট, এগুলোর কথা তো বলবোই না। এই যখন অবস্থা, তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে সাংবাদিকেরা চাঁদাবাজি সম্পর্কে প্রশ্ন করেছিল। চাঁদাবাজি সম্পর্কে প্রশ্ন করার সাথে সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থাটা দেখুন। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে সুপর্দ করেন, কিন্তু কোনো অভিযোগ ঢালাও ভাবে করলে তো তার জবাব দেওয়া যায় না। তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়েই দাঁড়িয়ে গেলেন, উঠে পড়লেন যে আপনারা যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে কমপ্লেইনের সুরে যদি প্রশ্ন করেন, তাহলে এই প্রশ্নের কোনো জবাব আমরা দিতে পারি না। তিনি বলছেন যারা চাঁদাবাজি করছে তাদেরকে ধরে আইনের আশ্রয় দিয়ে দেন। আইনের আশ্রয় কে দেবে? এই দায়িত্ব কি অন্য কারো? সাংবাদিকদের কাজ তো আপনাকে নোটিশ করা, তারা আপনাকে নোটিশ করছে, তো এটার ব্যবস্থা না আপনি নিবেন, পদক্ষেপ আপনি নিবেন। আপনি না হোম মিনিস্টার, আপনার উপরেই তো এই দায় দায়িত্ব বর্তায়। আপনি কি অস্বীকার করতে চাচ্ছেন যে দেশে চাঁদাবাজি হচ্ছে না? মিডিয়াগুলোকে হয়তো আপনারা কিনে ফেলেছেন, তারা সেখানে একটা সংঘবদ্ধ চক্র হবার কারণে তারা সেগুলো প্রচার করছে না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম তো আপনি বন্ধ করতে পারেন নাই। সেখানে একেবারে তাজা খবর, যারা প্রত্যক্ষদর্শী, ঘটনার স্পটে যারা অবস্থান করছে, তারা তাদের এই হাতে থাকা মুঠোফোন দিয়ে কাঁচা ভিডিও করে, একেবারে কাঁচা ভিডিও ছেড়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। তো এইটা করার পরে সাংবাদিকরা আপনাকে নোটিশ করেছে, আপনি তো সেক্ষেত্রে উঠে চলে যেতে পারেন না। আপনি তো একটা রূপরেখা দিতে হবে আপনার। আপনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী,
আপনাকে তো পথ দেখাতে হবে, আপনাকে তো আশার বাণী শোনাতে হবে জনগণকে। আপনি রাগ করে উঠে চলে যাবেন, এই জন্য তো আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয় নাই। এরপরে এলিট সমাজ যারা, তারা খেপেছে যে কারণে বিএনপি দ্বিতীয় যে ভুলটি করেছে, জুলাই সনদকে তারা না করে দিচ্ছে, একেবারে নাকচ করে দিচ্ছে। হাফিজউদ্দিন আহমেদ তিনি পরিষ্কার করে বলেছে যে ওই সময় আমরা সংস্কার কমিশনে বারবার আসা যাওয়া করেছি, কারণ আমাদের একটা নির্বাচন দরকার ছিল, নির্বাচনটা যাতে তাড়াতাড়ি হয়, শুধু আমরা নির্বাচনের জন্য আমরা তাদের কাছে গেছি এবং তাদের কথা শুনেছি, জনগণ যেন আমাদের বিপক্ষে চলে না যায়, এজন্য আমরা সেখানে আসছি আর গেছি। তাই বলে আমরা বাধ্য নই, এগুলো করতে হবে। বুঝতে পেরেছেন? জনগণের ভয়ে, জনগণকে বোঝানোর জন্য যে নির্বাচনটা আগে হয়ে নিক, তারপরে জনগণকে দেখে নেব। এই জাতীয় কথাগুলো যখন শুনি তখন আমরা যার পর নাই হতাশ হয়ে যাই। জুলাই সনদকে, গণভোটকে আপনারা ওইখানে স্বাক্ষর করেছেন, রীতিমতো সেখানে আসা যাওয়া করেছেন, সেইটাকে এখন আদালতের কাছে নিয়ে গেছেন। শেখ হাসিনার মতো আদালতের ঘাড়ে বন্দুক রেখে এখন জুলাই সনদকে নাকচ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। অথচ দেখুন তো কি বলছে এই সংস্কার কমিশনের যারা দায়িত্বে ছিল, তারা কি বলছে শুনুন তো একটু। লিখিত অঙ্গীকার করেছে যে জুলাই সনদে যা কিছু আছে তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে সুস্পষ্ট অঙ্গীকার। এবং শুধু তাই নয়, তারা এই জুলাই সনদটাকে তারা সংবিধানের অংশ করবে, সংবিধানে এটা তফসিল হিসেবে অন্তর্ভুক্ত হবে কিংবা অন্য কোনোভাবে অন্তর্ভুক্ত হবে। আর তৃতীয়ত তারা কোনো আদালতে এটা নিয়ে প্রশ্ন তুলবে না, যদিও অন্যান্য নাগরিকরা তুলতে পারে। সুতরাং বিএনপি তো বাধ্য জুলাই সনদ বাস্তবায়ন করতে, তারা তো প্রতিশ্রুতি দিয়েছে। আমরা শুধু জামাত ইসলামকেই মুনাফেক বলতে শুনি। তাহলে এটা কি খুব ইমানদারির লক্ষণ? আপনি জনগণের সাথে আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন, স্বাক্ষর করেছেন, সেটা বেমালুম ভুলে যাচ্ছেন, এটা কি ইমানদারের লক্ষণ? এরপরে কি করা হলো? যারা দুর্নীতির বিরুদ্ধে যে সমস্ত আমলারা কঠিন বিদ্রোহ, সৎ অকুতভয়, এই সমস্ত মানুষদেরকে সাথে সাথে একেবারে 15 দিনের ভিতরে তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। নাম্বার 1-এ দেওয়া হলো কাকে? দুর্নীতি দমন কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন আব্দুল মোমেন, তাকে সরিয়ে দেওয়া হলো এবং তিনি সহ তার কমিশনকেই সরিয়ে দেওয়া হলো। কারণ এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি প্রচন্ড অনেস্ট ছিলেন এবং তিনি নির্বাচনের আগে একটি ঘোষণা দিয়েছিলেন যে যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিবাজ, তাদেরকে আপনারা ভোট দিবেন না। এতেই তার কপাল পুড়েছে। এই যে কাজটি করলেন, এই কাজটি করার কারণেই কিন্তু জিয়া হাসান, যিনি বিএনপির পক্ষ হয়ে পিনাকি এবং ইলিয়াসকে ধুয়ে দিয়েছে, সমালোচনা করেছে, বিএনপির পক্ষে বয়ান উৎপাদন করেছে, সেই জিয়া হাসান দেখুন তিনি কি বলেছেন। তিনি বলছেন আওয়ামী লীগ 5 বছর ধরে যে প্রতিষ্ঠানগুলোকে গণতন্ত্রহীন এবং দলীয়করণ করেছিল, বিএনপি মাত্র 15 দিনেই সেই জায়গায় পৌঁছে গেছে। জিয়া হাসান বলেছে। ছাত্র দলের এক নেতা তিনি বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বলেছেন, জুলাই সনদ নিয়ে বলেছেন যে এইটা আমাদেরকে চরম খেসারত দিতে হবে এর জন্য। ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি জিএস প্রার্থী ছিলেন হামিম, তিনিও সত্য কথা বলার অপরাধে, সঠিক কথা বলার অপরাধে, ন্যায় ভিত্তিক কথা বলার অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে। শুধু তাই নয়, কুষ্টিয়ার ডিসি ইকবাল হোসেন, তিনি কুষ্টিয়া অঞ্চলে মাত্র 3.5 মাস ছিলেন। এই 3.5 মাসের ভিতরে যারা চাঁদাবাজ, যারা বালুখোর, যারা টেন্ডারবাজ, যারা হাট ঘাট মাঠ দখল করে যারা খায়, যাদের একমাত্র ইনকাম সোর্স এটা, যারা মাদক কারবারি, চোরা কারবারি, এদের ঘুম তিনি হারাম করে দিয়েছিলেন। খুব তাড়াতাড়ি নির্বাচনের পরে সেই সমস্ত অসাধু লোকদের, সেই চাঁদাবাজদের, সেই মাদক কারবারিদের কথা শুনে তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে। শুধু তাই নয়, শেষ হবে না বলতে গেলে, এই গুলশান জোনের ডিসি আপনারা জানেন, আমি ভিডিওটি জুড়ে দিচ্ছি দেখুন, তিনি একটি গাড়ির কাগজ চেক করতে গিয়েছিলেন। গাড়ির কাগজ চেক করা পুলিশের অপরাধ। অপর প্রান্ত থেকে যিনি গাড়ির মালিক, তিনি পুলিশকে সন্তুষ্ট করতে পারছিলেন না, তার কথার ভিতরে সন্দেহের উদ্রেক হচ্ছিল। তখন তিনি যখন গাড়িটাকে থানায় নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিলেন, এরপরে ওই গাড়ির মালিক বিদেশে সৌদি আরবের কোনো এক মহা ক্ষমতাধর, আমেরিকার প্রেসিডেন্টের চাইতেও ক্ষমতাধর এক ব্যক্তিকে ধরিয়ে দিলেন। তিনি ওখান থেকে বললেন আমি কে,
আপনি কার সাথে কথা বলছেন, আপনি চেনেন, আপনার নাম কি, কততম ব্যাচ, ইত্যাদি ইত্যাদি। অধ্যত্বের কি সীমা রে ভাই। নাম কি আপনার? আপনি কত নাম্বার ব্যাচের পুলিশ বলেন? আমার ব্যাচ জেনে আপনি কি করবেন? আপনার ব্যাচ জেনে আমি কি করবো? আপনি দেখবেন আমি কি করবো? করেন ভাই, ব্যাচ বলেন। প্লিজ। আমার ব্যাচ হচ্ছে আপনার ব্যাচ কত বলেন? 28তম ভাই, 28তম। আপনার নাম কি? ফুল নেম বলেন আপনি। আমি আপনাকে নাম বলতে কি বাধ্য? হ্যাঁ আপনি বাধ্য। আপনি আমাকে নাম্বার দিয়ে জিজ্ঞেস করতে বাধ্য করেন কেন আপনি? কারণ যে এই ডকুমেন্টটা মধ্যস্থতা করেছে, আপনার মাধ্যমে মধ্যস্থতা করেছে, ওখানে আপনার নাম ছিল। মধ্যস্থতা করতে কি হয়েছে? আপনি কার সাথে কথা বলেন আপনি জানেন? কত বড় ক্ষমতা। এবং তিনি তার হ্যাডম দেখিয়ে দিলেন। 2 দিনের মাথায় গুলশান জোনের ওই ডিসি কে সরিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে তাকে। এই যে দেখুন, এইভাবে চলছে দেশ। এই যখন অবস্থা, তখন যারা বিএনপির ভিতরে একেবারেই যারা ইনোসেন্ট, যারা অত্যন্ত ত্যাগী, যারা সৎ, প্রকৃত পক্ষে সৎ, যারা জ্ঞানী, মেধাবী, বুদ্ধিজীবী, বুদ্ধিমান, এরা এই বিএনপির প্রতি চরম বিতৃষ্ণ হয়ে গেছে, বিএনপির প্রতি চরম বিরক্ত হয়ে গেছে। তারা বিরক্ত হয়ে তারা মুখ খুলতে শুরু করেছে। এইভাবে যদি একের পর এক দলের ভিতর থেকে যারা ত্যাগী নেতা, যারা সৎ এবং মেধাবী, তারা যদি এইভাবে মুখ খুলতে শুরু করে, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে একবার চিন্তা করতে পেরেছেন? আশা করি বিএনপি এটি চিন্তা করে দেখবে।